আমি না হয় থার্ড ক্লাস, কিন্তু আপনি তো ফার্স্ট ক্লাস মানুষ, তাই না আফা? তাহলে এভাবে গায়ে পড়ে আজেরা ঝগড়া করছেন কেন? আর আমাদের মধ্যে গুণ আছে বুঝলেন, তাই তো বড়লোক ছেলেরা ফেঁসে যায়। কিন্তু আপনার মধ্যে মনে হয় কোনো গুণ টুন নাই, পুরাই বেগুন আপনি। তবে শিখতে চাইলে আমাকে বলিয়েন, আমি শেখাই দিব না। প্রিয়া আরশির টেবিলে থাবা মেরে বলল। ইউ বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার সাথে তর্ক করার? আরশি হাই তুলে বলল। আপনার তো অনেক আদব আফা, তাহলে শুধু শুধু ঝগড়ুটে মহিলার মতো ঝগড়া করছেন কেন? আপনার এত সমস্যা হলে আবরার স্যারের কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন উনি কেন একটা থার্ড ক্লাস মেয়েকে ধরতে গেলেন। আপনি না জিজ্ঞেস করতে পারলে আমাকে বলুন, আমি আপনার পক্ষ থেকে জিজ্ঞেস করে আসছি। আবরারের কাছে যাওয়ার কথা বলতেই মুখ শুকিয়ে গেল প্রিয়ার। বাইরে যতই বাহাদুরি দেখাক না কেন, সেও আবরারকে ভীষণ ভয় পায়। অথচ এই মেয়েকে দেখো কিভাবে ড্যাং ড্যাং করে আবরারের কাছে যেতে চাচ্ছে। প্রিয়া আরশির দিকে আঙ্গুল তাক করে বলল। তুমি জানো আমি কে? আমি চাইলে এক্ষুনি তোমার চাকরি কেড়ে নিতে পারি। আরশি মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল। কেন আপনি জানেন না আপনি কে? আমার জানা মতে আপনি প্রিয়া, যে এই মুহূর্তে ঝগড়ুটে মহিলার মতো আমার সাথে ঝগড়া করছে। আর চাকরি কেড়ে নেয়ার ভয় আমাকে দেখাতে আসবেন না। আমার ভাগ্যে যা আছে তা আপনি হাজার চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না, আর যেটা নেই সেটা আমি হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না। আরশির আশেপাশের সবাই হা করে নিজেদের কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। তাদের মধ্যে অধিকাংশ প্রিয়া মেয়েটাকে ভয় পায়, কারণ প্রিয়া মেয়েটা কথায় কথায় চাকরি কেড়ে নেওয়ার থ্রেট দেয়। আর যেহেতু সে সিনিয়র, তার জন্য চাকরি কেড়ে নেওয়া খুব একটা কঠিন না। এই ফ্লোরটা তার কথাই চলে, তাই তো সবাই চাইলেও প্রিয়ার উপর কিছু বলতে পারে না। আরশিকে প্রিয়ার কথার উচিত জবাব দিতে দেখে পুরনো কর্মীরা ভীষণ মজাচ্ছে। আত্মা ঠান্ডা হয়ে যাচ্ছে তাদের, কিন্তু তাদের আবার আফসোসও হচ্ছে আরশির চাকরির জন্য। বেচারি আজকে প্রথম দিন, আর নতুনটা তো হা করে সব পিলছে। কি হচ্ছে এখানে? আবরারের কঠিন গম্ভীর ঘটে থতমত খেলো মিস প্রিয়া। আরো কিছু বলতে চাইছিল সে, কিন্তু আবরারের কথায় মুখ দিয়ে আর কিছু বের হলো না। আর সে কিছু বলার আগে সে আবরারের কাছে গিয়ে ন্যাকামি করে বলতে লাগলো। দেখুন না স্যার, এই বেয়াদব মেয়েটা আসতে না আসতেই আমার সাথে তর্ক করছে। ম্যানার্স নেই। আর সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়ার দিকে। দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে সে। প্রিয়া আরশির দিকে আঙুল তাক করে বলল। দেখুন এখনো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। বাবা মা মনে হয় কোনো আদব কায়দা শিখায়নি। এই একটা কথাই যথেষ্ট ছিল আরশিকে হিংস্র করে তোলার জন্য। আর সে রাগে প্রিয়াকে কিছু কড়া কথা শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগে আমরা শীতল কণ্ঠে বলল। মিস প্রিয়া, আপনি বাকিদেরটা দেখুন। আপনার মতে উনি বেয়াদব, তাই তো? ওনাকে সামলানোর দায়িত্ব আসুন। মিস আরুষি, আপনি একটু আমার কেবিনে আসুন। আমরা চলে গেল। আর সে যেতে নিলে সামনে আসলো প্রিয়া। শয়তানি হাসিতে ফিসফিস করে বলল। এবার আমার সাথে বেয়াদবি করার ফল পাবে। তোমার চাকরি গেল বলে। যাও যাও। আর সে প্রিয়াকে পাশ কাটিয়ে আবরারের কেবিনে আসলো। আবরার আশির কাছাকাছি দাঁড়িয়ে বলল। তুমি এত ঝগড়ুটে কেন মিস অদ্ভুত চোখওয়ালি? সবার সাথে কথা বলে নিজের মুখ খারাপ করতে নেই। প্রথম দিনে এই অবস্থা হলে কিভাবে হবে বলো তো? আর সে ধারালো চোখে তাকিয়ে আছে আবরারের দিকে। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করছে তার। প্রিয়াকে কিছু বলতে না পেরে রাগে তার মাথায় আগুন জ্বলছে। আবরার আশির আরেকটু কাছে এসে দাঁড়ালো। ওর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে বলল। এভাবে তাকিয়ে ওরা মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার অদ্ভুত চোখের ধারালো দৃষ্টিতে আমি যেন নিজের ধ্বংস দেখতে পাচ্ছি। আবরারের চোখের দিকে তাকিয়ে আর ফিসফিস করে বলা কথাগুলো শুনে আশির রাগগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আশি দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। বুক ধুকধুক করছে তার। আবরারও দূরে সরে গেল। নিজের ফোনে কিছু একটা করতে লাগলো। বাঁকা চোখে তাকিয়ে আবরারের কাজকর্ম দেখছে আরশি। আবরার কি করতে চাচ্ছে বোঝার চেষ্টা চালাচ্ছে সে। আবরারের কেবিনে একটা ব্যালকনি আছে হয়তো। আবরার নিজের ফোনটা নিয়ে সেখানে চলে গেল। কারোর সাথে কথা বলছে হয়তো, তবে কার সাথে কথা বলছে, কি কথা বলছে কিছুই শুনতে পাচ্ছে না আরশি। 5 মিনিটের মাথায় আবরার ফেরত আসলো। নিজের ফোনটা আরশির দিকে বাড়িয়ে দিয়ে বলল। কথা বলো। আরশি বুঝতে পারলো না কার সাথে কথা বলছে আবরার। আরশি ফোনটা কানে লাগাই ভয়েস শুনে বুঝতে পারলো অপর প্রান্তে আব্বাস আহমেদ আছেন। আরশি দ্রুত সালাম দিলে আব্বাস আহমেদকে। আব্বাস আহমেদ সালামের জবাব দিয়ে বললেন। মামুনি, তোমার থেকে কিন্তু এটা আশা করিনি। আরশি নিম্নস্বরে বলল। কিন্তু স্যার আমি তো। আব্বাস আহমেদ আরশিকে কথা কমপ্লিট করতে না দিয়ে বলল। যা করেছো তার জন্য শাস্তি তো পাবেই। যেহেতু আমিই তোমাকে সিলেক্ট করেছি, সেহেতু শাস্তিটাও আমিই দেব।
তোমার শাস্তি হচ্ছে আবরার তোমাকে এখন যাবে তা কোনো প্রকার দ্বিধা ছাড়াই মেনে নেবে। যদি আমাকে মন থেকে শ্রদ্ধা করে থাকো তাহলে আবরারের কথা মেনে নিবে তুমি। ধরে নাও আমার পক্ষ থেকে আবরার তোমাকে পানিশমেন্ট দিবে, কি বলো, মানবে তো? আশির মুখটা মলিন হয়ে গেল আব্বাস আহমেদের কথায়। লোকটার কথা কিভাবে অমান্য করবে সে? যেই লোকের মামুনিটাকে অশান্ত মন শান্ত হয়ে যায় তার কথা অমান্য করা আশির পক্ষে সম্ভব নয়। আশির জবাবে হ্যাঁ তে দিয়েই ফোনটা আবরারের হাতে ধরিয়ে দিল। ভীষণ অভিমান হলো আশির। সে তো কোনো ভুল করেনি, তারপরও আবরারটাকে দোষী বলে মেনে নিল। আব্বাস আহমেদের কাছেও ছোট করে দিল। আশির অভিমানী মুখটা দেখে আশির অগোচরে আলতো হাসলো আবরার। আশির কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, মিস অদ্ভুত চোখওয়ালি আমার উপর অভিমান হচ্ছে বুঝি? মুখটা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মানুষ তো শুধু তার নিজের প্রিয় জনের উপর অভিমান করে। আমি কি তোমার প্রিয়জন? এমন একটা প্রশ্নে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আবরারের মুখটা অতি নিকটে হওয়ায় তার গরম শ্বাস আরশির মুখের উপর আঁচ পড়ছে। আবরারের গভীর কালো চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারলো না আরশি। আবরার আরশির মুখের উপর আলতো করে ফু দিয়ে তার ছোট ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দিল। চোখ বন্ধ করে ফেললো আরশি। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখলো বেশ দূরত্বে অবস্থান করছে আবরার। সে আরশির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বাইরে এসো আমার সাথে। আরশি আবরারের পেছন পেছন বাইরে আসলো। সবাই উৎসুক চোখে তাকালো। আরশির চাকরি গেল কিনা সেই চিন্তা করছে সবাই। আবরার সবার সামনে জোরে জোরে বলল, অনেকদিন থেকেই একজন পিএর প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। এত প্রেশার কি নেওয়া যায়? তাই আজ থেকে মিস আরুষি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করবেন। আবরারের কথায় সবার চোখ বড় বড় হয়ে গেল। আশি নিজেও ভীষণ অবাক হয়েছে। মিস পিয়ার মুখটা যেন ঝুলে পড়েছে আবরারের এমন একটা কথায়। সে সামনে এসে বলল, কিন্তু স্যার। আবরার বাঁকা হেসে বলল, আরে কিসের কিন্তু মিস প্রিয়া? আপনি তো বললেন উনি বেয়াদব, মুখে মুখে তর্ক করে। আপনার কথাবার্তায় বুঝলাম আপনার পক্ষে মিস আরুষিকে হ্যান্ডেল করা সম্ভব না। তাই তো আমি দায়িত্ব নিয়ে নিলাম। আমার কাজও হবে, আর ওনাকে টাইট দিয়ে বেয়াদব থেকে ভদ্রমেও বানানো যাবে। শেষের কথাটা আশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল আবরার। রাগে আশির নাকের পাটা ফুলে আছে। মনে মনে বলছে, আমি বেয়াদব হলে আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। আবরার আশির থেকে চোখ ফিরিয়ে আবরা বলল, আপনাদের আব্বাস স্যার অনেক আশা ভরসা করে মিস আরুষিকে চাকরিটা দিয়েছেন। তার সিদ্ধান্ত তো আমি ভুল প্রমাণিত হতে দিতে পারি না। আমি তাকে অবশ্যই নিরাশ করব না। মুখ কালো করে দাঁড়িয়ে আছে মিস পিয়া। তার অবস্থা থেকে মনে হচ্ছে নিজের পায়ের নিচেই কুড়াল মেরে নিয়েছে যেন। আবরার আশিকে উদ্দেশ্য করে বলল, মিস আরুষি, কেবিনে আমার ডেস্কের ওপর যত ফাইল আছে সব নিয়ে আসুন। আমি এসে আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে করতে হবে, শিডিউল কিভাবে ফিক্স করতে হবে, ফাইল কিভাবে চেক করতে হবে, কি কাজ করতে হবে, সবটা আমি বুঝিয়ে দিব আপনাকে। আর সে আবরারের দিকে কড়া লোক দিয়ে কেবিনে চলে গেল। আবরার প্রিয়ার কাছে গিয়ে বলল, ধন্যবাদ মিস প্রিয়া। আবরার ধন্যবাদ বলায় আসমান থেকে পড়ল প্রিয়া। হাবলার মতো তাকিয়ে জিজ্ঞাসা করলো, ধন্যবাদ কেন স্যার? আবরার বাঁকা হেসে নিম্ন স্বরে বলল, তা আপনার না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখুন আপনি কোনো একভাবে আমার উপকার করেছেন। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, আপনার ব্যাপারে সবকিছুই কিন্তু আমার কানে আসে। এটা ভাববেন না যে আমি কিছু জানি না। আমি আপনাকে সুযোগ দিচ্ছি, তবে বারবার দিব না। আর হ্যাঁ, মিস আরুষির থেকে দূরে থাকবেন। ভেবে নিন এটাই আপনার শেষ সুযোগ। আবরারের কথাগুলো শুনে গলা শুকিয়ে আসলো প্রিয়ার। মাথা হ্যাঁ বোধক নাড়িয়ে আবরারের সামনে থেকে দ্রুত কেটে পড়ল সে। আপাতত চাকরিটা বাঁচানো দরকার। চাকরি থাকলে ওই মেয়েকে সে পরে দেখে নেবে। কেবিনে গিয়ে আশির পাশে চেয়ার টেনে বসলো আবরার। প্রায় 1.5 কি 2 ঘন্টা সময় নিয়ে আশিকে সবটা ভালো মতো বুঝিয়ে দিল। আর উঠতেই হাত ছেড়ে বাঁচলো আশি। এত মনোযোগ দিয়ে সে ভার্সিটি ক্লাসও করে না, আবার কতগুলো কাজও দিয়েছে যা টাইম ওভার হওয়ার আগে শেষ করতে হবে তাকে। আশির ভাবনার মাঝে আবরার আশির কানে ফিসফিস করে বলল, আমার পিছে পিছে ঘোরার জন্য প্রস্তুত হয়ে যাও মিস অদ্ভুত চোখওয়ালি। এবার তো তোমাকে বেয়াদব থেকে ভদ্র বানিয়েই ছাড়বো। আশি দাঁতে দাঁত চেপে আবরারের উদ্দেশ্যে বলল, আর একবার বেয়াদব বলে দেখুন, শুধু আপনার মাথাটা এই পেপার ওয়েটটা দিয়ে ফাটিয়ে দিব। আবরার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি সাংঘাতিক মেয়ে রে বাবা! অফিসের বসকে বলছে মাথা ফাটিয়ে দেবে। আমি নিতান্তই ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ হলে তোমার চাকরি থাকতো না। এখন চুপচাপ ভদ্রমের মতো নিজের ডেস্কে গিয়ে কাজ করো। একটু তিরিং বিরিং করলে তোমার আব্বাস স্যারকে ফোন দিয়ে জানিয়ে দেবো তুমি আবার বেয়াদবি করেছো। সেটা অবশ্যই চাও না।
আরশি আবরারকে একটা কড়া লুক দিয়ে ধূপধাপ পা ফেলে বাইরে চলে আসলো। আব্বাস আহমেদ লোকটার সাথে মাত্র এক দেখা হলেও তার প্রতি অনেক সম্মান জমেছে আরশির মনে। কি সুন্দর মন মানুষটার, কতটা আদর স্নেহ মিশিয়ে তাকে মামনি বলে ডাকে। আরশি চায় না উনি আরশিকে ভুল বুঝুক। আজ কাজের তুলনায় দেয়ালে পিট করা স্ক্রিন বেশি দেখছে আবরার। এখানে বসেই সব ফ্লোরের ভিডিও ফুটেজ দেখতে পায় সে, কিন্তু আজ তার চোখ যে একজনের উপরে আটকে আছে, অন্য কিছু দেখাই মন নেই তার। মনটা যেন কেউ একজন চুরি করে নিজের কাছে রেখে দিয়েছে। আবরার স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বলল, আমার মন চুরি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কাজের টাইম শেষ হয়ে যাওয়ায় নিজের ব্যাগ গুছাচ্ছে আরশি। অনেকেই চলে গেছে, আবার কেউ কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অচানক একটা ছেলে এসে দাঁড়ালো আরশির সামনে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, হেই, তোমার সাথে তো পরিচিত হতে পারলাম না, আমরা কি পরিচিত হতে পারি? আরশি সৌজন্যতার খাতিরে আলতো হেসে বলল, অবশ্যই, আমি আরশি। অচেনা ছেলেটা মাথা চুলকে বলল, আমি সামির, মাস্টার্স করছি আর এখানে একটা জব করি। তোমাকে দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে। আরশি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমিও স্টুডেন্ট, অনার্স ফাইনাল ইয়ারে এবার। স্বামীর আরশির কিছুটা নিকটে এসে ফিসফিস করে বলল, আজ প্রিয়া ম্যামের যা ধোলাই করলে না, সাবাস। এমন কিছু জবাব ওনার ঠিকই প্রাপ্য ছিল। তুমি একদম ঠিক কাজটাই করেছো। আরশি সামিরের কথা বলার ধরনে হেসে পড়ল। সামিরকে ভীষণ মিশুক মনে হলো তার। সামির হেসে বলল, আরশি, তোমার চোখ জোড়া কিন্তু মারাত্মক সুন্দর। এমন আনকমন চোখের রং অনেক কম দেখা যায়। আচ্ছা, তুমি কি লেন্স পরেছো? আরশি মাথা নাড়িয়ে বলল, না তো, এটা আমার আসল লেন্স। অনেক সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আরশি ফিক করে হেসে দিল। সামিরও তাল মেলালো আরশির সাথে। এই সবকিছুই দেখলো এবং শুনলো আবরার। চোখমুখ শোকে আসলো তার। সেও বাসায় যাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়েছিল। এসব দেখে আবার কেবিনে চলে গেল সে। কেবিনে গিয়ে কন্টিনিউয়াসলি বেল প্রেস করতে লাগলো। আরশি বেলের শব্দ শুনে সামিরকে বলল, সামির ভাইয়া স্যার ডাকছে, কোনো কাজ আছে হয়তো। আগামীকাল আবার কথা হবে, কেমন? সামির মাথা নাড়িয়ে চলে গেল। আরশিও আগালো আবরারের কেবিনের দিকে। কাজের টাইম তো শেষ, তাও কেন আবরার বেল প্রেস করছে ভেবে বিরক্ত হলো আরশি। আবার নিশ্চয়ই কোনো গা চালানো কথা বলবে ভেবে মুখ বাঁকালো সে। আবরারের দুই হাতের মাঝে বন্দী হয়েছে আরশি। কেবিনে ঢুকতেই হঠাৎ এমন আক্রমণের শিকার হবে তা ধারণাতেও ছিল না আরশি। গোলগাল চোখে আবরারের দিকে তাকিয়ে আছে সে। আবরারের রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী দেখে আরশি বুঝতে পারল আবরার কোনো কারণে রেগে আছে হয়তো। আবরারের মুড বুঝে উঠতে পারছে না আরশি। এই হাসে আবার এই রাগ করে। এই তো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল, এখন আবার কি হলো কে জানে। আরশি সাহস করে আবরারকে বলল, এমপি সাহেব, আপনার উপর কি জিন ভর করে নাকি? মানে এই হাসেন আবার এই রাগ করেন। আর একটু ডিস্টেন্স মেনটেন করলে ভালো হতো। কথায় কথায় এভাবে কাছে আসেন। আরশির কথা শেষ হতে দিল না আবরার। জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ, বেয়াদব মেয়ে। বসের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? কেঁপে উঠল আরশি। আবরারের ধমক দিয়ে বলা কথা শুনে মুখটা অন্ধকার হয়ে গেল তার। ভীষণ অভিমান হলো। আবরার তাকে এভাবে বকা দিতে পারলো, বেয়াদব বলতে পারলো। আবরারের কাছে বকা খেয়ে আরশির কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ভ্যা করে কেঁদে চোখের পানিতে অফিসার সাথে আবরারকেও ভাসিয়ে দিতে। আরশি ঠোঁট উল্টে মনে মনে বলতে লাগলো, বেটা খাটাস, কেমনে বকা দিচ্ছে আমাকে, কিন্তু আমার এত কান্না পাচ্ছে কেন? এই লোকের সামনে আসলে আমি নিজের ইমোশন ধরে রাখতে পারি না কেন? এটা তো দুর্বলতার পরিচয়। তবে আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? এমনটা হলে তো চলবে না। কোথায় সে আর কোথায় আমি? আর তার চেয়ে বড় কথা, ওনার লাইফে কেউ একজন আছে হয়তো, যাকে উনি ভালোবাসেন। এসব ভাবতে ভাবতে আবরারের চোখের দিকে তাকালো আরশি। আরশির অভিমানী মুখ আর ছলছল আঁখি জোড়া দেখে নরম হলো আবরার। আরশির দিকে আরেকটু ঝুঁকতে চোখ বন্ধ করে দেয়ালের সাথে আরো সিটিয়ে গেল আরশি। আবরার আরশির মুখে আলতো করে ফু দিয়ে বলল, ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? হ্যাঁ, অফিসে কাজ করতে এসেছো, কাজ করবে। ছেলেদের সাথে এত কিসের কথা? নাকি ছেলেদের কাছ থেকে প্রশংসা পেতে অনেক ভাল লাগে? আবরারের কথায় ঝটপট চোখ খুলল আরশি। ভাবতে লাগলো সে আবার কোন ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করলো। একটু ভাবতেই মাথায় আসলো একটু আগেই সামিরের সাথে কথা বলেছে সে। আবরার কি তাহলে সামিরের কথাই বলল? কিন্তু সে সামিরের সাথে কথা বললে আবরারে কে? চোখ ছোট ছোট করে আবরারের দিকে তাকালো আরশি। সন্ধিয়ান দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে বলল, আমি কারোর সাথে ঘেঁষাঘেঁষি করলে আপনার কি সমস্যা?
আর কেউ আমার প্রশংসা করলে তাতেই বা আপনার কি? আমার উপর কেন এত অধিকার দেখান আপনি? আপনার না কোন শুভ্র পরি আছে? তার ওপর গিয়ে যত ইচ্ছা অধিকার ফলান। আরশির কথায় জল শক্ত হয়ে আসলো আবরারের। আরশির চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তার উপর অধিকার ফলানোর অধিকার এখনো পাইনি আমি। তাই তো এখনো সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে, নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারছে। যখন অধিকার পাবো তখন তাকে নিজের হৃদয় পিঞ্জরে লুকিয়ে রাখবো, কাউকে তার দিকে তাকানোর সুযোগ দেব না। সে শুধুই আমার, তার সবকিছু আমার হবে। তার রূপ সৌন্দর্য সবকিছু দেখার অধিকার শুধুমাত্র আমার থাকবে। আমি চাই সে ভালোবেসে আমায় গ্রহণ করুক, তাই তাকে সময় দিচ্ছি, সঠিক সময়ের অপেক্ষা করছি। তাকে কোনো কিছু নিয়ে জোর করার মন মানসিকতা আমার নেই। তবে সে যদি ভুল পথে চলে, অন্য কারোর সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করে, তবে তার হাত পা ভাঙতে আমার বেশি সময় লাগবে না। তাকে আমার হতেই হবে, বাই হোক অর বাই ক্রুক। আর আমার জিনিস আমি নিজের করে রাখতে জানি, সেটা যেভাবেই হোক। বুঝলে মিস অদ্ভুত চোখওয়ালি? আবরারের শেষের কথাগুলোই হালকা কেঁপে উঠল আরশি। সে মনে মনে বলল, কেমন সাইকো রে বাবা! নিজের ভালোবাসার মানুষের হাত পা ভেঙে দিবে বলে? এমপি সাহেবের আচরণই বলে দিচ্ছে সে ওই মেয়ের জন্য কত পজিটিভ। হে এমপি সাহেবের শুভ্র পরি, তোমার কপালে দুঃখ আছে। এই লোককে সামলাতে গিয়ে তোমার 12টা না বাজে। তবে হ্যাঁ, মেয়েটা অবশ্যই লাকি। এমন করে কয়জনই বা ভালোবাসতে পারে? এমন একজন ভালোবাসার মানুষ জীবনসঙ্গী হিসেবে পেলে তার শত পাগলামিও সহ্য করা সম্ভব হয়তো। ওয়েট, 1 মিনিট এমপি সাহেব, আমাকে এসব কেন বললেন? আরশির ভাবনার মাঝে তুড়ি মারল আবরার। আরশি চমকে তাকালো আবরারের দিকে। আবরার দূরে সরে গেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরশি। আবরার বাঁকা হেসে বলল, মিস অদ্ভুত চোখওয়ালি, আবার এটা ভেবো না আমি তোমাকে মিন করে কিছু বলেছি। আমি তো শুধু তোমাকে একটু সতর্ক করছিলাম আমার শুভ্র পরির সাথে কি করতে পারি তা বলে। আরশি চোখ ছোট ছোট করে তাকালো আবরারের দিকে। এই লোক এত জটিলভাবে কথা বলে কেন? মনে মনে ভাবল সে। আবরার আরশির ফেস এক্সপ্রেশন দেখে বলল, বুঝোনি তাই তো? ওয়েট, বোঝাচ্ছি। আমি যেভাবে আমার শুভ্র পরীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, প্রয়োজন পড়লে তার হাত পা ভেঙে বসিয়ে রাখবো, তেমন তোমারও তো এমন কোনো সিক্রেট লাভার থাকতে পারে। পরে দেখা যাবে তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরে সে তোমার হাত পা ভেঙে দিল। তাহলে কি হবে বলো? আমার তো অনেক বড় লস হয়ে যাবে। বেশ অদ্ভুত চোখওয়ালি, মাত্রই তো একটা বিয়ে পেলাম, কাজের প্রেশার একটু কমলো, তোমার হাত পা ভেঙে দিলে আবার পিছে পিছে কিভাবে ঘোরাবো বলো? তাই আগে থেকে একটু সতর্ক করে দিলাম আর কি। ছেলেদের থেকে দূরে দূরে থেকো, আর একটু সাবধানে থেকো, কেমন? আবরারের লজিক শুনে তার দিকে বোকার মতো তাকিয়েছে আরশি। সব তার মাথার 10 হাত উপর দিয়ে গেছে, মাথা ভন ভন করছে। এসব কি বলল তাকে এমপি সাহেব? আরশি বোকার মতো তাকিয়ে বলল, এমপি সাহেব, আপনি বাসায় গিয়ে রেস্ট করুন কেমন? আপনার মাথা আজ ঠিক নেই মনে হচ্ছে। বেশি প্রেসার পড়ায় আপনার মাথাটা বোধহয় গেল। আবরার চোখ রাঙিয়ে তাকাতে আরশি বলল, আপনি থাকুন, যা ইচ্ছা করুন। আমি যাই, টাটা, বাই বাই। আরশি দৌড়ে গিয়ে দরজা খুলে যে বের হতে যাবে অমনি আবরার বলে উঠল। মিস অদ্ভুত চোখওয়ালি। আরশি থেমে পেছনে তাকাতেই দেখলো আবরার তার দিকে এগিয়ে আসছে। আবরার আরশির সামনে এসে বলল, কোথায় যাচ্ছ? আমি তোমাকে যেতে বলেছি? আরশি মাথা দুদিকে নাড়ালো, বলল, কিন্তু অফিস টাইম তো শেষ, আমি বাসায় যাব তো। তো মানা কে করেছে? নাক মুখ কুচকালো আরশি, বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন এমপি সাহেব। আবরার বাঁকা হেসে বলল, তা তো হয়েছে, একজনের প্রেমে পাগল। আমার সব পাগলামি তো তার জন্যই। আরশি মুখ বাঁকিয়ে বলল, নিজে তো কার না কার প্রেমে পড়ে পাগল হয়েছেন, সাথে আমাকেও পাগল বানাচ্ছেন। এই আপনার মতো তার ছেঁড়া লোক এমপি কিভাবে হলো বলেন তো? আপনাকে কে এমপি বানালো? আবরার চোখ পাকিয়ে বলল, এটা তোমার না জানলেও চলবে। তোমার কাজ কি তা মনে আছে তো? তোমার কাজ আমার পিছে পিছে ঘোরা। নাও ফলো মি। আরশি গাল ফুলিয়ে আবরারের পিছু নিতে লাগলো। বাইরে আসতে আবরার নিজের গাড়ির ডোর খুলে আরশিকে ভিতরে যেতে বলল। আরশি জেদ ধরে বলল, আমি আপনার সাথে কেন যাব? আমি একা যেতে পারবো, আপনার হেল্পের কোনো দরকার নেই। আবরার হাই তুলে বলল, তুমি কি চাও আমি তোমাকে কোলে তুলি, অথবা তোমার আব্বাস স্যারকে ফোন করে বলি তুমি আবার বেয়াদবি করছো? কথা শুনছো না? যদি এসব না চাও তো ভালোই ভালোই গাড়িতে ওঠো,
আমি তোমাকে কেন হেল্প করব? আমি তো নিজের ভালোর জন্যই তোমাকে বাসায় পৌঁছে দিতে চাচ্ছি। বলা তো যায় না পথে আবার তোমার কোন ক্ষতি হয়। তাহলে তো আমি আমার মাত্র হাঁপিয়ে হারাবো। আমার অনেক বড় লস। আবরারের কথা শেষ হওয়ার আগে আরশি ফুসফুস করতে করতে গাড়িতে উঠে গেল। আবরার বাঁকা হেসে নিজেও গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে আরশির আগে গজগজ করতে করতে নিম্ন স্বরে বলল। অসভ্য এমপি একটা। আরশি নিম্ন স্বরে বলা সত্ত্বেও তা শুনে ফেললো আবরার। আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। অসভ্য হয়েছে আমার শুভ্র পরীর প্রেমে পড়ে, বুঝলে মেয়ে? আরশি সিটে মাথা এলিয়ে দিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। পাগল পাগল লাগছে তার। ভাবছে সামনের দিনগুলো এই পাগল এমপির সাথে কিভাবে কাটাবে। একদিনে তার যা অবস্থা, কয়েকদিন গেলে মনে হয় সেও পাগল টাগল হয়ে যাবে। এসব ভেবেই মুখটা কাদো কাদো হয়ে গেল আরশির। অন্যদিকে আরশির চেহারার অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার। মনে মনে বলল, এটা তো মাত্র শুরু। প্রতিদিন তোমাকে নতুন নতুন উপায়ে পাগল বানাবো মিস অদ্ভুত চোখওয়ালি। রেডি হয়ে নাও। আবরার বাড়ি ফিরে একটা শাওয়ার নিল। দিনে 2 বার শাওয়ার নেওয়া তার ডেইলি রুটিন। কাজ শেষে বাড়ি ফিরে শাওয়ার না নিলে শান্তি পায় না সে। সোফায় বসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে আরশিকে রাগানোর মোমেন্টগুলো ভেবে মিটমিট করে হাসছে সে। এমন সময় একটা মেয়ে তার গলা জড়িয়ে ধরে বসে পড়ল। কি রে, প্রেমে টেমে পড়লি নাকি? একা একা পাগলের মতো হাসছিস যে? ইহা তো নয়া নয়া প্রেমের পড়ার লক্ষণ। হাসি বন্ধ হয়ে গেল আবরারের। গলা থেকে মেয়েটার হাতটা সরিয়ে কপাল কুঁচকে বলল। আহির বাচ্চার সমস্যা কি তোর? যখন তখন বাদরের মতো গলা ধরে ঝুলে পড়িস কেন? আর বেশি পেকে গেছিস না? বাবাইকে বলে জলদি তোকে বিদায় করার ব্যবস্থা করছি, দাঁড়া। আর কয়েকটা দিন, তারপর তোকে বিদায় করব। মুখটা অন্ধকার হয়ে গেল আহিয়ানের। আহিয়ান সম্পর্কে আবরারের একমাত্র ছোট বোন। বাড়ির সবার অনেক আদরের সে। সবার চোখের মনি, ভীষণ আদরে আর নরম মনের। তাই তো আবরারের মজা করে বলা কথাগুলোতেও কষ্ট পেল সে। আবরারের একমাত্র আদরের বোনকে এভাবে মুখ কালো বসিয়ে থাকতে দেখে বুঝলো তার ছোট বোনটা কষ্ট পেয়েছে। তাই সে আহিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল। কি হয়েছে আমার ছোট্ট বুড়িটার? এই সামান্য কথায় এত কষ্ট পেয়েছিস? আমি তো মজা করে বলেছি। আহি ভাইয়ের আদর পেয়ে ফুফিয়ে উঠল। ফুফাতে ফুফাতে বলল। তোর এত তারা আমাকে ভাগানোর? ছাড় আমাকে। তুই আমাকে একটু ভালোবাসিস না, ছাড় তুই। তোর সাথে আরই কথা নেই আমার। আহি ছাড়তে বললেও ছাড়ানোর কোনো চেষ্টা করলো না। ছোটবেলা থেকেই ভাই পাগল সে। ভাইকে অনেক ভালোবাসে। তাই ভাই একটু 19 থেকে 20 কিছু বললেই কাঁদতে বসে সে। আবরার বোনের স্বভাব ভালোই জানে। সে আহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল। আচ্ছা যা, তোর বিয়ে ক্যান্সেল। আমি রাদিফকে ফোন করে জানিয়ে দিচ্ছি বিয়ে ক্যান্সেল। তুই ওকে বিয়ে করবি না, কাউকেই বিয়ে করবি না। আবরার কথাটা বলে ফোন হাতে নিতেই চট করে ফোন কেড়ে নিল আহি। কান্না গায়েব তার। দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য ফাজিল ছেলে। কথা কথা রাদিফকে ফোন দিতে চাস কেন তুই? হ্যাঁ, তুই এখন একটা কথা বলবি আর ওই ব্যাটা আমাকে সারা রাত ফোন দিয়ে দিয়ে পাগল বানাবে। আর এই কথা বললে ফোনের ভেতর থেকে আমার গলা না চেপে ধরে। আবরার বোনের কথায় শব্দ করে হেসে ফেলল। আহি আবরারের বাহুতে কিল দিয়ে বলল। শোন, আমি অন্য একটা কথা জানতে এসেছিলাম। আবরার হাসি থামিয়ে ভুরু কুচকে তাকালো, বলল। কি? আহি আবরারকে মনে করানোর ভঙ্গিতে বলতে লাগলো। এই যে আমার ফ্রেন্ড আছে না আরশি, মনে আছে তোর? আবরার না চেনার ভান করে বলল। কোন আরুষি? আরে ভার্সিটিতে অনুষ্ঠানের দিন বাসায় ফিরে যে আমাকে আমার সব ফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞেস করলি। মুন, আরশি, তুই তো মুনের সাথে কথা বলেছিস। মুনের পাশেই তো আরশি ছিল। আবরার মনে পড়ার ভঙ্গিতে বলল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি হয়েছে তার? সে তো আমাদের অফিসে চাকরি পেয়েছে। তোর সাথে দেখা হয়েছে? আবরার আহির কথায় তাল মিলিয়ে বলল। হ্যাঁ, আমাদের অফিসেও একজন নিউ এসেছে, নাম আরুষি রহমান। সেই নাকি? হ্যাঁ, আমি তো চিনতেই পারিনি তোর ফ্রেন্ডকে। আহি মাথা কাত করে বলল। তুই আবার এত ভোলা মনা কবে হলি? যাই হোক, কেমন কাজ করেছো? কেমন মনে হলো তোর? আমি ওকে আমাদের অফিসের খোঁজ দিয়েছিলাম আর সে চাকরিও পেয়ে গেছে। বাবার তো সেই পছন্দ হয়েছে ওকে। ইন্টারভিউ নিয়ে আসার পর থেকে শুধু ওর প্রশংসাই করে যাচ্ছে, করেই যাচ্ছে। আসলে ও মেয়েটাই এমন। তোর কেমন লাগলো? আবরার হাই তুলে বলল। মেয়েটা একটু বেয়াদব আছে বুঝলি। প্রথম দিন এসেই মিস প্রিয়ার সাথে ঝামেলা পাকিয়েছে, তাই ওকে আমার পিয়ে বানিয়ে ফেলেছি। এখন আমি সোজা করব ওকে। আহি মুখ বাঁকা করে বলল। তোর মিস প্রিয়াই একটা শয়তানি পেতনি মহিলা। আমার বান্ধবীর দোষ দিবি না, ও অনেক ভালো। আবরার আহিকে ভেঙিয়ে ফেলল। হয়েছে, আর বান্ধবীর তারিফ করতে হবে না। এই নেই আমার ক্রেডিট কার্ড।
কালকের দিনটার জন্য এটা তোর, যা ইচ্ছে করতে পারিস। আহি চোখ বড় বড় করে লাফ দিয়ে উঠল, দুই গালে হাত দিয়ে বলল, সত্যি বলছিস? তুই আমাকে নিজের ক্রেডিট কার্ড দিচ্ছিস, তাও আবার নিজের ইচ্ছাতে? হ্যাঁ, এই এটা তুই তো নাকি অন্য? দেখি দেখি দেখি, তুই ঠিক আছিস তো? বলে আবরারের কপালে গালে হাত দিয়ে পরীক্ষা করতে লাগলো আহি। আবরার কপাল কুঁচকে বলল, তোর না লাগলে দিয়ে দে, দে আমার কার্ড ফেরত, আর বিদে হ যা। আহি এক লাফ দিয়ে দূরে সরে গেল। কার্ড হাতের মুঠোয় পুড়ে দাঁত কেলিয়ে বলল, আরে না না, কি যে বলিস, এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায়? কালকে তোর টাকা দিয়ে জম্পেশ শপিং করবো, ফ্রেন্ডদের ট্রিট দেবো। রে আহির কাণ্ডে হাসলো আবরার। আহি আবার আবরারের কাছে এসে বলল, কিন্তু আমাকে নিজের কার্ড দেওয়ার মতো মহান কাজ কিভাবে হলো তোর দ্বারা, সেটা তো বল। আবরার বাঁকা হেসে বলল, তুই এত বড় মহান কাজ করলি, আমার এত বড় উপকার করলি, তাই তো ট্রিট হিসেবে দিলাম। আহি বাঁকা চোখে তাকালো আবরারের দিকে। সে আবার কবে কোন মহান কাজ করলো যে তার ভাই এত খুশি হলো? আবরার আহিকে সন্ধিহান চোখে তাকিয়ে থাকে দেখতে বলল, এবার ভাগ আমার রুম থেকে, না হলে কার্ড ফেরত নিয়ে নেবো কিন্তু। আহি আবরারকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে সে কোন মহান কাজটা করেছে, কিন্তু আবরার কার্ড ফেরত নিয়ে নেওয়ার থ্রেড দেওয়ায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে পারে না। আবরার যে জন্যই দিক দিয়েছে তো, এখন সে ধুমিয়ে শপিং করবে ভেবে নাচতে নাচতে নিজের রুমে চলে গেল আহি। আহিকে পালাতে দেখে মুস্কি হাসলো আবরার, বিড়বিড় করে বলল, না জেনে অনেক বড় উপকার করলি আহি বুড়ি। আবরার নিজের ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করলো। একটা পিক জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। পিকটা দেখে যেন তার চোখে মুখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়লো। আপন মনে বলতে লাগলো, আবরার নিজের ভেজা এলোমেলো চুলে হাত চালাতে চালাতে বলল, আমি বোধহয় সত্যি পাগল হয়ে গেছি, এক শুভ্র মায়াবিনীর প্রেমে পাগল হয়ে গেছি। যেখানে আগে প্রেম ভালোবাসা কি তাই বুঝতাম না, আর এখন কিনা সেই আমি ছন্দ রচনা করছি। মানুষ প্রেমে পড়লে বুঝি কবি হয়ে যায়, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে হাজারো কল্পনা করে। আমি জানি না ভালোবাসা কি, কিভাবে কাউকে ভালোবাসতে হয়, তবে আমি প্রতি মুহূর্ত তাকে অনুভব করছি, খুব করে অনুভব করছি। আমার মন আমাকে প্রতি মুহূর্তে জানান দেয় তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। সে আমার জীবন, সে আমার প্রতিটা শ্বাসের সাথে জড়িয়ে গেছে। খুব বাজেভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি। কল লিস্টে ঢুকে একটা নাম্বার বের করলো আবরার। নাম্বারটা তার ফোনে মিস অদ্ভুত চোকোয়ালি নামে সেভ করা। আবরার বাঁকা হেসে সেই নাম্বারে কল দিল। অন্যদিকে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে একবারে পড়তে বসেছে আরশি। রিফা তাকে এক মগ ভরে কড়া করে বানানো চা দিয়ে গেছে, যাতে তার পড়ার সময় ঘুম না আসে। মেয়েটা তার সবকিছুর খেয়াল রাখে ভেবে হাসলো আরশি। চায়ে চুমুক দিতে দিতে শীত দাগাতে লাগলো সে। এমন সময় ফোন বেজে উঠলো তার। পড়ার সময় ফোন বেজে ওঠায় বিরক্ত হলো আরশি। কপাল কুচকে ফোন হাতে নিল সে। সেভ করা নাম্বার নাই, তবে এই নাম্বারটা চেনে আরশি। হ্যাঁ, এটাই তো সেই নাম্বার যে নাম্বার থেকে কল পাওয়ার অপেক্ষা করতো সে। চাইতো একটা কল অন্তত আসুক তার ফোনে, কিন্তু আসেনি। তবে আজ কেন? না চাইতে অভিমান হলো আরশির। ধরবে না সে এই লোকের ফোন। কেন ধরবে? এতগুলো দিন তো লোকটা একবারও তাকে ফোন দেয়নি, তার খোঁজ নেয়নি। সে ফোনটা সাইলেন্ট করে রেখে আবার শীত দাগানোতে মনোযোগ দিল। কিন্তু সেই মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারলো না, কারণ আবরার একাধারে কল দিয়েই যাচ্ছে। রাগ হলো আরশির। রেগে ফোন রিসিভ করে তেজের সাথে বলল, সমস্যা কি আপনার? এতদিন পর কেন ফোন দিয়েছেন? এতদিন তো একবারও ফোন দিয়ে খোঁজ নেননি, তাহলে আজ কেন ফোন দিচ্ছেন? আর একাধারে কেনই বা ফোন দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আরশি। অপর পাশে আবরার বোকার মতো ফোন কানে লাগিয়ে বসে আছে। আরশি এত রেগে গেল কেন? মাথার উপর দিয়ে গেল তার। কয়েক সেকেন্ড নিয়ে নিজেকে স্বাভাবিক করে আবরার বলল, আর ইউ ওকে মিস অদ্ভুত চোখওয়ালি? এত রেগে আছো কেন? কিছু হয়েছে কি? হুঁশ ফিরল আরশির। জিভে কামড় দিল সে। বুঝতে পারলো রাগের বশে উল্টাপাল্টা কথা বলে ফেলেছে। আবরার কেন তাকে ফোন দিবে? তার খোঁজ খবর নেবে। তার কি ঠেকা পড়েছে নাকি খোঁজ খবর নেয়ার? আর সে কিনা বলদের মতো আবরারকে এসব বলেছে। এসব ভেবে দেয়ালে নিজের মাথা পিটাতে ইচ্ছে করছে আরশির। এখন নিশ্চয়ই অসভ্য লোক তার কথার মজা উড়াবে, তাকে খোঁচা দিবে। আরশি একটা ঢোকিল। না, দমে গেলে চলবে না, না হলে এই লোক তাকে আরো লজ্জা দিবে। আরশি নিজেকে বুঝ দিয়ে গলা ছাড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আর কোথায় আমি রেগে আছি? কিছুই হয়নি আমার। কিন্তু আপনি কেন এত রাতে ফোন করেছেন?
আরশির কথাবার্তা অস্বাভাবিক লাগলো আবরারের। কিছু একটা মাথায় আসতেই শয়তানি হাসি দিল সে। বলল, তুমি যে আমার পিয়ে, তা কি ভুলে গেছো মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সম্পত্তি না যে যখন ইচ্ছা তখন ফোন করবেন। আবরার আরশির কথা শুনে বিড়বিড় করে বলল। হতে কতক্ষণ? আরশি স্পষ্টভাবে শুনতে পেল না আবরারের কথা, কপাল কুঁচকে বলল, কি বলছেন এত আস্তে? কিছুই তো শুনতে পাচ্ছি না। আর কি জন্য ফোন দিয়েছেন জলদি বলুন। আবরার বাঁকা হেসে বলল, আমি তো অফিসিয়াল কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু এখন তো অন্য একটা বিষয় জানতে ইচ্ছে করছে। আরশির কপাল আরো কুঁচকে আসলো, জিজ্ঞাসা করলো। কি? আবরার সন্ধিয়ান কণ্ঠে আরশিকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে মিস করছিলে মিস অদ্ভুত চোখওয়ালি? তোমার কথাগুলো শুনে মনে হলো তুমি আমাকে খুব বেশি মিস করছিলে। অপেক্ষা করছিলে কখন আমি তোমায় কল করব। চাচ্ছিলে আমি ফোন করে তোমার খোঁজ খবর নিই, কিন্তু এমনটা না করায় ভীষণ অভিমান হয়েছে তোমার। আমার ধারণা কি ঠিক? আবরারের কথাগুলো শুনে কান গরম হয়ে আসা আরশির। বুকের ধুকভুকানি বেড়ে গেছে তার। ঠিক এটারই ভয় পাচ্ছিল সে, আর তাই হলো। আবরার ধরে ফেলেছে আরশি রাগ করে বলা কথাগুলোর মানে। আরশি শুকনো একটা ঢোক গিলল, তার শ্যাম মুখশ্রীর ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। এখন কি বলবে সে? অন্যদিকে আরশির কোনো সারা শব্দ না পেয়ে আবরার ঠোঁট এলিয়ে হাসলো, বলে উঠল, তার মানে আমি যা ভাবছি তাই ঠিক, তুমি আমাকে মিস করছিলে। কিন্তু কেন মিস করছিলে মিস অদ্ভুত চোখওয়ালি? আরশি ফোনটা কানের কাছ থেকে সরিয়ে 2-3 বার বড় বড় শ্বাস নিল। মনে মনে নিজেকে বলল, যেভাবেই হোক কথা কাটাতে হবে, না হলে এই অসভ্য এমপি সাহেব আমাকে লজ্জা দিতেই থাকবে। আর তার চেয়ে বড় কথা, উনি ভাববে আমি বেহায়া। না, ওনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। আর আমারও নিজেকে সামলাতে হবে। আমার ওনার প্রতি দুর্বল হওয়া মোটেও ঠিক নয়। আরশি ফোনটা আবার কানের কাছে নিল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব গাঁজাখড়ি চিন্তা ভাবনা করা ছাড়ুন। আমি আবার আপনাকে মিস করতে যাব না। ইনফ্যাক্ট আমার ফোনে তো আপনার নাম্বারটাও সেভ করা নেই, তাই আমি অন্য একজনকে ভেবে আপনাকে কথাগুলো বলে ফেলেছি। তাই এসব আও ফাও ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমি আপনার পিএ। আপনার অফিসে বাসায় আসার পর আমি আপনার পিএ নই, আর আপনিও আমার বস নন। তাই যখন তখন ফোন দেবেন না। আমি পড়তে বসেছি, আশা করছি আর ফোন দিবেন না। কথা শেষ করে খট করে কল কেটে দিল আরশি। আবরারকে কিছু বলার সুযোগটাও দিল না। ফোঁস করে একটা শ্বাস ছাড়ল সে। এমনটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। চুলগুলো খামচে ধরল সে। আবরারের সাথে এভাবে কথা বলে বুকের মধ্যে কেমন একটা চিনচিন ব্যথা অনুভব করছে আরশি। ভীষণ কষ্ট হচ্ছে তার। চোখে জল চলে এসেছে, কিন্তু গড়িয়ে পড়তে দিচ্ছে না। আরশি নাক টেনে বিড়বিড় করে বলল, কেন এমন হচ্ছে আমার সাথে? কেন? এ কোন অসুখে আক্রান্ত হলাম আমি? আমি তো ওনাকে নিয়ে ভাবতে চাই না, তবুও কেন উনি সর্বদা আমার ভাবনায় বিচরণ করে? কেন আমি নিজেকে, নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছি না? আমি তো এমন নই। কোথায় অন্য কাউকে হাজারটা কড়া কথা শোনালেও আমার কিচ্ছু যায় আসে না, তবে এমপি সাহেবের বেলায় এমন কেন? তাকে কেন দুটো কড়া কথা শোনালে আমার বুক কাঁপে? কেন কষ্ট হয়? কেন কেন? আমার এই কেনর জবাব কে দেবে? আর আর এমপি সাহেব তো আমাকে আর ফোনও দেবে না, হয়তো আজকের ব্যবহারের পর। আরশি আরো শক্ত করে চুল খামচে ধরল। এমন সময় তার ফোনটা ভাইব্রেট করে উঠল। আরশি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো আবরারের নাম্বার থেকে মেসেজ এসেছে। অজান্তে আরশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। মেসেজটা ওপেন করে দেখলো, তাতে লেখা, তুমি আস্ত একটা বেয়াদব মিস অদ্ভুত চোখওয়ালি। বসের মুখের উপর কিভাবে কল কেটে দাও? হ্যাঁ, কালকে আসো অফিসে, তারপর তোমার বেয়াদবি ছাড়ানোর ব্যবস্থা করছি আমি। আবরারের মেসেজটা পড়ে হাসলো আরশি। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি দেখা মিলল যেন। মেসেজ দিবে না করেও দিয়ে ফেললো। আপনি একটা অসভ্য লোক এমপি সাহেব। অপর প্রান্তে আবরারও আরশির মেসেজ পড়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো অসভ্যই, তবে সবার জন্য না। নিচ থেকে আহিয়ানের চিৎকার শুনে ফোন রেখে বাইরে আসলো আবরার। ডিনার করার জন্য ডাকছে তাকে। অন্যদিকে আরশিও ফোন রেখে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। ক্লাস শেষে ভার্সিটি থেকে বের হলো আরশি আর তার বন্ধুরা। আহিয়ান বলল, আজকে আমি তোদের সবাইকে লাঞ্চ ট্রিট দিব। আবির আর রাহুল লাফিয়ে উঠে বলল, সত্যি? আহিয়ান ভাব নিয়ে বলল। অবশ্যই, মিথ্যা কেন কমু? আবির দাঁত বের করে বলল। চল চল, আজকে তোরে ফকির বানানো। আহিয়ানা ভাবের সাথে বলল। হমুনা ফকির, কত খাইতে পারস দেখমু আজকে। আরশি ঘড়ি দেখে মুখটা কালো করে বলল,
আমি আসতে পারবো না রে, আমাকে অফিসে যেতে হবে, এমনিতেই লেট হয়ে গিয়েছে আজকে। ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা কে জানি, তোরা যা। আশির কথায় সবার মুখটা ছোট হয়ে গেল। মোহনা বলল, আই দোস্ত, আমরা অন্য একদিন কেকটা নিই। আজকে তো আরো সময় নাই, যেদিন ছুটি থাকবে সেই দিন যাব। সবাই মোহনার কথায় সায় জানালো, কিন্তু আশি ওদেরকে বলল, আরে তোরা যা তো, একদিন আমি না থাকলে কি হবে, আমি না হয় অন্যদিন আহির থেকে ট্রিট নিয়ে নিব, তোরা এনজয় কর। কেউ রাজি হলো না, তারা কিছুতেই যাবে না আশিকে ছাড়া। আশি অনেক বুঝিয়ে ওদের রাজি করালো। একটা লাঞ্চই তো, তাকে ছাড়া করলে কি এমন হবে? শুধু শুধু ওর জন্য কেন ওরা মিস করবে? সব মুখ কালো করে আহির সাথে গেল, আর আশি হাঁটা ধরলো রিক্সা নেওয়ার জন্য। কিন্তু একটু আগাতেই অনেকগুলো গাড়ি এসে থামলো আশির সামনে। আশি অবাক চোখে তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। গাড়িতে পাশাপাশি বসে আছে আবরার আর আশি। আশি দাঁতে দাঁত চেপে সামনে তাকিয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে রেগে আছে সে। ওই সময় আবরারি নিজের সৈন্য সামন্ত অর্থাৎ নিজের গার্ড সহকারে এসে আশির সামনে গাড়ি থামায়, আর আশিকে বলে গাড়িতে উঠতে। আশি রাজি না হয়, আজও কোলে তুলে গাড়িতে উঠাবে বলে ভয় দেখায় আবরার। তাই তো রাগ হচ্ছে আশি, ইচ্ছে করছে আবরারের গলা চেপে দিতে। অন্যদিকে 10 সেকেন্ড পর পর আশির রাগী মুখটার দিকে তাকাচ্ছে আবরার। আশিও বুঝতে পারছে আবরার বারবার তার দিকে তাকাচ্ছে, তাই আশি সরাসরি আবরারের চোখের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি? এভাবে লুচুর মতো তাকিয়ে আছেন কেন? লুচুর মতো কেন? আপনি তো লুচুই। আমার কি রূপ বেড়ে গেছে? ঝরে ঝরে পড়ছে নাকি যে এভাবে তাকাচ্ছেন বারবার? আশির রাগী মুখটা দেখে ভীষণ হাসি পাচ্ছে আবরারের। কিভাবে রেগে ফোঁসফোঁস করছে, সরু নাকের পাতা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আবরারের ইচ্ছা করছে আরশির নাকটা চেপে দিতে, কিন্তু নাক চেপে দিলে আরশি আবার তার গলা না চেপে দেয়। তাই এই মুহূর্তে আরশির নাক চেপে দেওয়ার দুঃসাহস দেখালো না আবরার, তবে আরশিকে আরেকটু রাগিয়ে দিতে বলল, আমি তো আমার প্রিয়তমাকে দেখছিলাম, তার নতুন নতুন রূপ দেখে প্রতিদিন নতুন ভাবে পাগল হচ্ছি আমি। আরশি একবার নিজের দিকে তাকিয়ে আবরারের দিকে তাকালো। আবরার ঠোঁট এলিয়ে হাসলো আরশির কাণ্ড দেখে, বলল, আমি তো আমার প্রিয়তমা মানে আমার শুভ্রপরীর কথা বলছিলাম। তুমি আবার নিজেকে ভেবো না যেন, সে তো সামনে নেই, তাই তোমার মাঝে তাকে কল্পনা করছি। আরশি দাঁতে দাঁত চেপে বলল, আজ নিশ্চয়ই আমি আর আপনার শুভ্র পরি এক রঙের পোশাক পরিনি। আবরার মুখটা দুঃখী দুঃখী করে বলল, কি আর বলবো দুঃখের কথা আমি সদভূত চোখওয়ালি। আজও তোমাদের দুজনের পোশাকের রং এক, তাই তো তোমার দিকে তাকিয়ে তাকে ইমাজিন করছি। আজ সে শুভ্র পরি থেকে আসমানি পরি হয়ে গেছে। তুমি আবার তাকে হিংসা করো না যেন। চরম পর্যায়ে রেগে গেল আরশি। কথায় আছে, গাড়িতে কে আছে সব ভুলে চিল্লিয়ে বলল, ফাজলামি করেন আমার সাথে? হ্যাঁ, আপনার প্রিয়তমা না পরি যাই হোক, তার করণীয় কি জানেন? আবরার বোকার মতো দুদিকে মাথা নাড়ালো, মানে সে জানে না। আরশি নিজের ধারালো নখগুলো আবরারের দিকে তাক করে কটমট করে বলল, তার উচিত নখ ঢুকিয়ে আপনার চোখ ফুটো করে দেয়া, আপনার চোখগুলো তুলে নিয়ে মার্বেল খেলা। তাহলে যদি আপনার লুচুমি করা কমে, এই চোখ শুধু তাকে দেখবে, শুধুই তাকে, অন্য কোনো মেয়েকে কেন দেখবে? আবরার চোখ বড় বড় করে বলল, তুমি তো সাংঘাতিক মেয়ে মিস অদ্ভুত চোখওয়ালি। তোমার জামাইয়ের কপালে তো অনেক দুঃখ আছে। বেচারার চোখ, কান, নাক, গলা সবকিছুর বেহাল দশা দেখতে পাচ্ছি আমি। তুমি আজকেই বাড়ি গিয়ে নখ কাটবে, একদম চামড়ার সাথে লাগিয়ে কাটবে, একটুও যেন বাড়তি না থাকে। আরশি নিজের নখগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ভাব নিয়ে বলল, বিয়ে করার চিন্তা ভাবনা তো নেই, তবে যদি ভাগ্যে বিয়ে থাকে তাহলে তো হবেই। আর বিয়ে হলে আমার জামাইয়ের কপালেও দুঃখ আছে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তার জন্য নিষিদ্ধ করব আমি। আর যদি তাকায়, আবরার গোল গোল চোখ করে জিজ্ঞাসা করলো। কি করবে? আরশি শয়তানি হাসি দিয়ে নিজের নখ দেখিয়ে বলল, চোখ ফুটো করে দিব, চোখ তুলে মার্বেল খেলবো। সে অন্ধ হয়ে থাকবে, কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আবরার শুকনো একটা ঢোক গিলে বলল, তোমার জামাই কবুল বলার আগেই তোমার নখ কাটবে, দেখে নিও। আবরার এমন উদ্ভট কথা শুনে রাগের মাঝেও ফিক করে হেসে দিল আরশি। হাসতে হাসতেই বলল, এসব চিন্তা ভাবনা আপনার পাগলা মাথা থেকেই আসা সম্ভব। আরশিকে হাসতে দেখে মুস্কি হাসলো আবরার, বলল, যাক, ম্যাডামের রাগ কমলো তবে। না হলে কিছুক্ষণ আগে যেভাবে ফুলেছিলে মনে হচ্ছিল আর কিছুক্ষণ পর ফেটে না যাও। আবরারের গা জ্বালানো কথা শুনে হাসি থামিয়ে দিল আরশি। চোখ পাকিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশিকে পাত্তা না দিয়ে এদিক ওদিকে তাকাতে লাগলো
আর আপন মনে গুনগুন করতে লাগলো। কিছু সময় যেতেই আবরার নিজের ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। আর সে উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে আবরার। এটা সেই রেস্টুরেন্ট যেখানে আবরারের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। আবরার গাড়ি থেকে নেমে আরশিকেও বলল নামতে। আরশি নেমে জিজ্ঞাসা করলো, এখানে কেন গাড়ি থামালেন? আবরার পকেটে হাত গুজে বলল, রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? খেতে আসে অবশ্যই। আমিও খেতে এসেছি, প্রচুর ক্ষুধা লেগেছে। সেই সকালে 2টো ব্রেড খেয়েছি আর এখন পর্যন্ত না খেয়ে আছি। এখন না খেলে আর শরীর চলবে না, তাই আগে পেট ভরে পেটে শান্তি অর্জন করি, তারপর কাজকর্ম করব। আবরারের মুখে ক্ষুধার কথা শুনে আরশিরও পেটে গুড়গুড় করে উঠল। সেও সকালে পাতলা একটা রুটি খেয়েছে আর এখন পর্যন্ত না খেয়ে আছে। এখন আবরার তাকে দেখিয়ে দেখিয়ে খেলে কিভাবে সহ্য করবে সে? আরো ক্ষুধা বেড়ে যাবে। আর এত বড় রেস্টুরেন্টে খাবারের দামও অনেক বেশি, তার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই আরশি আবরারকে বলল, আপনার যখন ক্ষুধা লেগেছে আপনি গিয়ে খেয়ে আসুন, আমি গাড়িতেই অপেক্ষা করছি। আরশি দ্রুত ঘুরতে আবরার বলে উঠল, মিস অদ্ভুত চোখওয়ালি, তুমি যে আমার বিয়ে তা কি ভুলে গেছো? আমার কাজ, আমার কথা শোনা, আমার সবকিছু খেয়াল রাখা, আমি বলবো তাই করা। এখন আমার ভেতরে গিয়ে যদি কিছু দরকার পড়ে তাহলে তাই আর কথা না বাড়িয়ে আমার পিছে পিছে এসো। আরশি মুখটা ছোট করে আবরারের পিছু নিল। ভিতরে ঢুকে আবরারের কর্নারের একটা টেবিল দখল করে নিল। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন মিস অদ্ভুত চোখওয়ালি? বসে পড়ো, আমার খেতে সময় লাগবে। আরশি চুপচাপ বসে পড়ল। আবরার মেনু দেখে অনেকগুলো খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যেই সব খাবার চলে আসলো। এত খাবার দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। এত খাবার আবরার কি করে খাবে ভাবতে লাগলো সে। তার উপর বাহারি বাহারি খাবারের ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই ক্ষুধা আরো কয়েকগুণ বেড়ে গেছে আরশির। সে দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিল। করুণ অবস্থা তার। বসে বসে এখন খাবারের ঘ্রাণ সহ্য করতে হবে। আবরার নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, নাও শুরু করো। আরশি বুঝতে না পেরে আবরারের দিকে তাকিয়ে বলল, কি শুরু করব? এত এত ক্ষুধা লাগা সত্ত্বেও আরশি একটা ঢোক গিলে বলল, আপনার ক্ষুধা লেগেছে, আপনি খান, আমি কেন খেতে যাব? আবরার বিরক্ত কণ্ঠে বলল, সব কিছুতেই ঝামেলা করা লাগে তোমার। এখন আমি একা একা খাবো আর তুমি বসে বসে আমার খাবারে নজর দেবে? পরে যদি আমার পেট খারাপ হয়? আরশির রাগে ফোঁস করে উঠল। সে আবরারের খাবারে নজর দিবে? সে আরশির আগে গজগজ করতে করতে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় তার কাঁধে কেউ একজন হাত রাখলো। আরশি চমকে পিছনে তাকাতেই দেখলো তার ফ্রেন্ড সার্কেলের সবাই দাঁড়িয়ে আছে। সবার চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো আহি। আহি ছিল মুড়ে দাঁড়িয়ে, সবার আড়ালে ভাইয়ের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আরশি উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তোরা এখানে? আবির বলল, হ্যাঁ, এখানেই তো লাঞ্চ করতে আসলাম। এই রেস্টুরেন্টটা ভালো তাই। তাহলে তোদের এত লেট হলো কি করে? তোরা তো আরো আগে রওনা করেছিলি। আহি বলল, আর বলিস না ইয়ার, এই মহু ভেলপুরি পাগলি মহিলা মাঝ রাস্তায় গাড়ি থামালো ভেলপুরি খাওয়ার জন্য, তাই তো লেট হয়ে গেল। মোহনা গোল গোল চোখে একবার আবরারকে দেখছে আর একবার আরশিকে। সে আরশির একেবারে কাছে চেপে এসে ফিসফিস করে বলল, তলে তলে টেম্পো চালাস, তুই এভাবে আমাদের লুকিয়ে আমার ক্রাশের সাথে ডেটে আসতে পারলি? আরশি মোহনার হাতে একটা চিমটে কেটে বলল, উনি আমার বস, উল্টা পাল্টা ভাবা বাদ দে। সে লাঞ্চ করার জন্য এখানে এসেছে আর আমি তার পিএ, তাই তার পিছে পিছে ঘোরা লাগছে। মোহনা ঠোঁট গোল করে বলে, ও তাহলে এই ব্যাপার, আগে বলবি না দোষ? আরশি চোখ পাকিয়ে তাকালো মোহনার দিকে। মোহনা দ্রুত সরে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। আবরার ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল। তোমরাও লাঞ্চ করতে এসেছো বুঝি? সবাই মাথা ঝাঁকালো। আহি হাতে থাকা ক্রেডিট কার্ড ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমি ওদের ট্রিট দিতে নিয়ে এসেছি। আবরা চোখমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমরা সবাই আমার সাথে জয়েন করতে পারো, আমি খুব খুশি হব। আরশির ফ্রেন্ডরা প্রথমে অবাক হলেও পরে খুব খুশি হলো আবরারের অমায়িক ব্যবহারে। সবাই রাজি হয়ে গেল আবরারের সাথে লাঞ্চ করার জন্য। আহি একটা চেয়ারে বসতে বসতে বলল, আজ তো আমি ট্রিট দিচ্ছি, তাই সব বিল আমি পে করব। কিন্তু আবরারের দিকে বাঁকা চোখে তাকিয়ে কথাগুলো বলল আহি। আবরার মনে মনে বলল, আচ্ছা বাচ্চু, আমার টাকা দিয়ে আমাকে ট্রিট দিবি? আহি মিটমিট করে হাসতে লাগলো। আবরার পাত্তা দিল না, সবাইকে উদ্দেশ্য করে বলল, তো চলো সবাই খাওয়া শুরু করো। সবাই সাই চা নিয়ে খাওয়া শুরু করলো। আবরারের পাশে বসেছে মন আর আশি বসেছে অপোজিটে। আবরার খেতে খেতে মনকে জিজ্ঞাসা করলো, তো কেমন আছেন মিস কিউটি? মন কিছুটা লজ্জা পেল সবার সামনে এভাবে কিউটি বলায়। লাজুক হেসে বলল,
এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আবরার মৃদু হেসে বলল। বিন্দাস। তবে আমার কিন্তু একটা আফসোস রয়ে গেল। সবাই কৌতূহল নিয়ে তাকালো আবরারের দিকে। আবরার আরশির দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল। আপনার মতো সুইট একটা মেয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে খুব খুশি হতাম। আপনার মতো একটা মিষ্টি কিউট মেয়েই দরকার আমার ছিল, কিন্তু পেয়ে গেলাম ঝালমরিচ। সবাই শব্দ করে হেসে উঠল, কারণ আবরার যে আশিরকে ঝালমরিচ বলেছে তা সবাই বুঝতে পেরেছে। অন্যদিকে মোট অফ হয়ে গেল আরশি। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়াচাড়া করতে লাগলো। আবরার সবার সাথেই টুকটাক কথা বলছে খেতে খেতে, কিন্তু আরশির দিকে তাকাচ্ছেও না, যেন আরশি নামের কেউ এখানে নেই। আরশি খাচ্ছে কম, এসব দেখছে বেশি। আবরার এভাবে ইগনোর করায় মনের মাঝে একটা চাপা কষ্ট অনুভব করলো আরশি। এতক্ষণ পেটে প্রচন্ড ক্ষুধা থাকলেও এখন কেন যেন গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প একটু খেলো সে। খাওয়া শেষ করে সবাই আরো কিছুক্ষণ গল্প করলো। এর মাঝে আরশি একটাও কথা বলেনি, সে চুপচাপ বসেছিল। আবরার সবার জন্য আইসক্রিম অর্ডার দিল। তারপর খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই। আবরার সবাইকে বিদায় জানিয়ে আরশিকে নিয়ে গাড়িতে উঠলো, রওনা করলো অফিসের উদ্দেশ্যে। গাড়িতে বসে আরশি একবারও আবরারের দিকে তাকানো আর না কোনো কথা বলল। ব্যাপারটা আবরারের নজরে আসতেই সে বুঝতে পারলো কোনো কারণে আরশির মন খারাপ, কিন্তু কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল। আবরার একটু গভীরভাবে ভাবতে বুঝতে পারলো বিষয়টা। সে এটা ওটা বলে আশিকে রাগানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তাই একসময় চুপ হয়ে গেল সে। অফিসে পৌঁছাতেই নিজের কাজে লেগে পড়লো আশি। তবে আশি খেয়াল করলো তাদের ফ্লোরে আজ কোনো ছেলে কাজ করছে না, সব মেয়ে। পাশের একটা মেয়েকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানালো ম্যানেজার নাকি এমনটা করেছে, এই বলে এখন থেকে শুধু মেয়েরাই কাজ করবে। আশির মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো আসলে বিষয়টা কি। তবে বেশিক্ষণ এসবে মাথা ঘামালো না সে, নিজের কাজে মনোযোগ দিল। অফিস টাইম শেষ করতেই আবরার বেল বাজিয়ে আশিকে কেবিনে ডাকলো। আশি আবরারকে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হতে নিলেই আবরার বলে উঠল, তুমি আমার সাথে যাবে মিস অদ্ভুত চোখওয়ালি? আশি কোনো কথা বলল না। বিরক্ত হলো আবরার। আশি তার সাথে একটা এক্সট্রা কথা বলছে না, সেটা সহ্য হচ্ছে না তার। আবরার এক ঝটকায় আশির কাছাকাছি চলে আসলো। আশি সরে যেতে চাইলে হাতে ধরলো সে। দাঁতে দাঁত চেপে বলল, ইগনোর করছো আমাকে? কি হলো বলো? তোমার সাহস কি করে হয় আমাকে ইগনোর করার? আশি একটানে নিজের হাত ছাড়িয়ে নিল, কড়া কণ্ঠে বলল, নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার। আমার আপনার সাথে ইগনোর করার মতো কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ। তাই এসব অদ্ভুত ব্যবহার করা থেকে বিরত থাকুন। আবরার অবাক হলো আরশির ব্যবহারে। আরশি এভাবে কথা বলবে ভাবনার বাহিরে ছিল তার। তার ভাবনার মাঝে কেবিন থেকে বেরিয়ে গেল আরশি। আবরার তাকিয়ে রইল আরশির যাওয়ার পানে। আজ আর থামলো না আরশি কে। সময় বহমান। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। এই একটা মাসে আরশি আবরারকে সম্পূর্ণরূপে ইগনোর করেছে। এজন্য সম্পূর্ণ নতুন এক আরশি। আবরার যতই দেখেছে ততই অবাক হয়েছে। এই এতগুলো দিনে কাজ ব্যতীত কোনো কথা আবরারের সাথে বলেনি আরশি, আর না ঝগড়া করেছে। আবরার যা বলেছে তাই নিঃশব্দে মেনে নিয়েছে। আবরারও সেদিনের আরশির করা ব্যবহারের পর থেকে আর আর সাথে ঝগড়া করার চেষ্টা করেনি, না কোনো কিছু নিয়ে জোর করেছে। তবে আরশির খেয়াল রাখতে ভুলেনি সে। এই কয়েকদিনে আরশিকে হাসানোর অনেক চেষ্টা করেছে আবরার, কিন্তু আরশি কেমন যেন অন্যরকম হয়ে গেছে, সবসময় গম্ভীর হয়ে থাকে। আবরার বুঝে উঠতে পারছে না কি হলো আরশির, কেন তার মাঝে এত পরিবর্তন। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে আরশি আর তার সব ফ্রেন্ড। আজ একটা ক্লাস না হয় আগেই ছুটি হয়ে গেছে ওদের, তাই সবার সাথে ক্যান্টিনে এসেছে আরশি। আহি নাকি কোনো জরুরি কথা বলবে। আহিকে হাঁসফাঁস করতে দেখে মোহনা বলল, কি জরুরি কথা? কি বলবি? নাকি হুদাই বসায় রাখবি? আহি আমতা আমতা করে বলল। আসলে আসলে হয়েছে কি? মন আহির কাঁধে হাত রেখে বলল। কি হয়েছে বল। আহি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আহির কথায় চোখ বড় বড় হয়ে গেল সবার। একযোগে চিল্লিয়ে বলল, তোদেরকে রাজীবের কথা বলেছিলাম না, সে দেশে ফিরে। এখন উনি চায় 1 সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে করতে। বাবাই রাজি হচ্ছিল না, এত দ্রুত কিভাবে কি করবে, কিন্তু সে অনেক রিকোয়েস্ট করেছে, তাই বাবাই রাজি হয়ে গেছে। আসন্ন শুক্রবার বিয়ে। এখন মূল কথা হলো তোদের সবাইকে আমার বিয়ের 2 দিন আগে আমাদের বাড়িতে আসতে হবে। আর এই 2 দিন তোরা আমাদের বাড়িতেই থাকবি, কেউ না করতে পারবি না, কিন্তু আগেই বলে দিলাম। সবাই রাজি হলে মন আর আশি রাজি হতে চাচ্ছিল না। অনেক কষ্টে ওদের রাজি করালো আহি। মনকে আহি বোঝালো সে নিজে মনের বাবার সাথে কথা বলবে, আর আশি বলল সে বাসায় গিয়ে জানাবে আসবে কিনা। এখনো শিওর না, কিন্তু আহি চেপে ধরলো যে কোনো ভাবে হোক আসতেই হবে। আহি সবাইকে উদ্দেশ্য করে বলল, তোদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই উৎসুক হয়ে জানতে চাইলো কি। আহি হাসতে হাসতে বলল,
জানতে পারবি। আগে আমাদের বাড়িতে আয়, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিব, সবাই চলে আসবি। কেউ কোমর পেঁচিয়ে নিচের দিকে টেনে নেয় কেঁপে উঠল আরশি। মাথা গিয়ে ঠেকলো সামনের ব্যক্তির বুকে, নাসারণ্ডে এসে ঠেকলো পরিচিত ঘ্রাণ। ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলল আরশি। মুখটা সামান্য উঁচু করে সামনের মানুষটার দিকে তাকালো সে। সামনের মানুষটাকে দেখে মুখটা হা হয়ে গেল তার, কারণ সামনের মানুষটার কেউ নাই, বরং আবরার, যে এই মুহূর্তে এক দৃষ্টিতে আরশির দিকে তাকিয়ে আছে। চোখের পলকটাও পড়ছে না, কেমন নেশালো তার চাহনি। ওই নেশালো চোখের দিকে তাকিয়ে বুকের ধুকভুকানি কয়েক গুণ বেড়ে গেল আরশির। সে চেয়েও নিজের চোখ সরাতে পারল না, তাকিয়ে রইল আবরারের ওই গভীর কালো চোখের দিকে। আজ আহির গায়ে হলো। কিছুক্ষণ আগেই আহির পাঠানো গাড়িতে করে তাদের বাসায় এসেছে আরশি। আহি বড়লোক বাড়ির মেয়ে তা আরশি আন্দাজ করেছিল, কিন্তু এত বড়লোক বাড়ির মেয়ে তা ওদের বাড়িতে আসার পর বুঝতে পারল। বিশাল জায়গা নিয়ে ডুপ্লেক্স বাড়ি আহিদের। আরশি যত ভিতরের দিকে প্রবেশ করেছে ততই অবাক হয়েছে। প্রায় সব রকমের বিলাসিতা রয়েছে আহিদের বাড়িতে। বাড়ির বাইরে অনেক অনেক গার্ড পাহারা দিচ্ছে। আশির মনে প্রশ্ন জমেছিল গার্ড দেখে, কিন্তু ভিতরে আসার পর কোনো প্রশ্ন করার সুযোগই পেল না আরশি। সে সবার পরে আসায় আহি তাড়াহুড়ো করে তাকে রেডি হতে পাঠিয়ে দিয়েছে। তাও আবার আজ নাকি তাকে শাড়ি পরতে হবে। আরশি কিছুতেই রাজি হচ্ছিল না। সে শাড়ি পরতেও জানে না, আর না সামলাতে জানে। কিন্তু আহির এক কথা, আজ তারা সব বান্ধবী একই গেট আপে নেবে, আরশিকেও পরতেই হবে। আর আরশি শাড়ি পরা নিয়ে সে যেন কোনো চিন্তা না করে, পার্লারে মহিলারা তাকে শাড়ি পরিয়ে দিবে। আরশি মানতে না চাইলেও আহির কাদো কাদো ফেসটা দেখে শেষমেশ রাজি হতে হলো। কমলা হলুদের মিশেলে তৈরি শাড়ি, পাড়ে সুন্দর কাজ করা। আশিকে শাড়ি পরানো শেষ হতেই আহি, মোহনা, মন সবাই হা করে তাকালো তার দিকে, কারণ এই প্রথম আশিকে তারা শাড়িতে দেখলো। আহি আরশির কাছে গিয়ে আরশির চারপাশে ঘুরে ঘুরে ওকে দেখতে লাগলো, বলল, দোস্ত, তোকে তো হেব্বি মানিয়েছে রে। হ্যাঁ, শাড়িতেই নারী, কথাটা আসলেই ঠিক। কথা বলতে বলতে একটানে আশির চুলের কাটা খুলে দিল আহি। চমকে উঠলো আরশি, খানিকটা চিল্লিয়েই বলল, এই কি করলি এটা? চুল খুললি কেন? আহি মুখে হাত দিয়ে চোখ গোল করে বলল, দোস্ত, তোর চুল এত বড়, ঘন আর এত সুন্দর, তাই বুঝি সবসময় খোপা করে রাখিস, যাতে আমাদের নজর না লাগে। মন হাসলো। সে ছাড়া আর কেউ আশিকে চুল খোলা অবস্থায় দেখেনি। আশি সবসময় চুল খোপা করে রাখে। আহির কথায় বিরক্ত হলো আরশি, বলল, আরে আমার চুল সামলাতে সমস্যা হয়, খোলা রাখলে পেঁচিয়ে যায়, পরে আঁচড়াতে অনেক অসুবিধা হয়, তাই খোপা করে রাখি। এখন আমাকে খোপা করতে দে, দেখলি তো আমার চুল। আহির সাথে সাথে বাধা দিয়ে বলল, আজ খোপা হচ্ছে না, আজ আমরা সবাই এক সাজ দিব। আগেই তো বললাম, তাই আজ চুল খোলা রাখতে হবে তোর। আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আরশি কিছু বলতে চাইলেও আহি থামিয়ে দিয়ে পার্লারের মহিলাকে বলল তাদের মতো হেয়ার স্টাইল করে দিতে। শেষে ভারী সাজ দেওয়ার কথা বলতেই রেগে যায় আরশি। সে ভারী সাজ সহ্য করতে পারে না, মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই আহি পার্লারের মহিলাকে বলল আরশিকে হালকা করে সাজিয়ে দিতে। সাজানো শেষ হতে রুম দিয়ে বেরিয়ে এসেছে আরশি। ওখানে বসে থাকলে আহি আরো কি আবদার জুড়ে বসে সেই ভয়। আর এমনিতেও সে শাড়ি পরে হাঁটতে পারে না, তাই ভেবেছিল আস্তে ধীরে নিচে নেমে বসে থাকবে, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। রুম থেকে বেরিয়ে কিছুদূর যেতেই শাড়িতে পা বেঁধে পড়তে নিয়েছিল আরশি। এমন সময় কেউ একজন তার কোমর পেঁচিয়ে ধরে। মন আর মোহনার কথার আওয়াজ কানে পৌঁছাতেই ধ্যান ভাঙে আরশির। একটানে আবরারের হাত কোমর থেকে ছাড়িয়ে পিছিয়ে যায় সে। হাঁসফাঁস করতে থাকে কেউ দেখে ফেললো কিনা, আর মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে আবরার এখানে আসলো কি করে। অন্যদিকে আবরার সে যেন এখনো ঘোরের মধ্যেই ডুবে আছে। আরশির ভাবনার মাঝে মন আর মোহনা আহিকে নিয়ে এসে আরশির পাশে এসে দাঁড়ায়। এর মাঝেই আবির আর রাহুলও রেডি হয়ে বেরিয়ে এসেছে। তাদের চেহারায় স্পষ্ট অবাক ভাব। আহি এগিয়ে গিয়ে আবরারের হাত জড়িয়ে ধরে বলল, কি অবাক হয়েছিস তোরা? তাই তো বলেছিলাম না তোদের জন্য সারপ্রাইজ আছে। এই হলো সারপ্রাইজ। তোদের সবসময় বলতাম না আমার একটা জল্লাদ ভাই আছে। মিট মাই জল্লাদ ভাই, এমপি আজওয়াদ আবরার। আহি হাত জড়িয়ে ধরায় ঘোর ভাঙলো আবরার। বোনের কথায় মৃদু হাসে আবরার। অন্যদিকে সবার মুখটা হা হয়ে গেছে আহির কথায়। আর সে বুঝতে পারে আবরার কেন আজ অফিসে যায়নি আর তাকেও ছুটি দিয়েছে। রাহুল অবাক ভাব নিয়েই বলল, এগুলা তুই কি বললি আনা? এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকাতে পারলি? আহি মুখটা গোমরা করে বলল, আমি সাধারণ একজন মেয়ে হয়ে তোদের সাথে মিশেছি। আমি চাইনি কেউ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, টাকা পয়সা দেখে আমার সাথে বন্ধুত্ব করুক। এসব লুকিয়েছে বলেই তো প্রকৃত বন্ধুদের খোঁজ পেলাম। তোদের পেলাম যারা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না দেখিয়ে আমাকে ভালোবেসেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে। আমি চাই না কেউ আমাকে এমপির বোন বলে, নাম করে একজন বিজনেসম্যানের মেয়ে বলে স্পেশাল ট্রিট করুক।
আশা রাখছি সবটা জানার পর কেউ আবার আমার সাথে স্পেশাল ট্রিট করবি না। আমি তোদের কাছে আগে যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। আর তোরা কেউ আমার উপর রাগ করিস নি তো? আয়ের কথা শেষ হতেই সবাই আহিকে জড়িয়ে ধরলো। একত্রে বলল, না, আমরা মোটেও রাগ করিনি। সবাই ছাড়তেই আহির মাথায় গাঁটটা মেরে বলল, আর কিসের স্পেশাল ট্রিট রে? তুই আগেও ফকিন্নি আহি ছিলি, আর ভবিষ্যতেও ফকিন্নি আহি থাকবি। আহি মাথায় হাত বুলিয়ে হাসলো। আজ আর রাগ করলো না, এমনটাই তো সে চায়। আর সে আহির গালে হাত রেখে বলল, রাগ করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান যুগে এমন কয়জন আছে বল, যার পাওয়ার থাকা সত্ত্বেও সেটা দেখায় না, প্রয়োগ করে না? কজন আছে যাদের এত এত পাওয়ার, অর্থ থাকার পরেও তারা অহংকার করে না? বিশ্বাস কর, আজ তোর সম্পর্কে সবটা জানার পর তোর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। সবাই হেসে মাথা ঝাঁকালো। নিচ থেকে ডাক পড়ায় মন আর মোহনা আহিকে ধরে নিয়ে যেতে লাগলো। মোহনা আরশিকে বলল, কিরে দোস্ত, তুই আসছস না কেন? ওই ওই এই বেকিটা ধর। আরশি দাঁতে দাঁত চেপে বলল, মজা নিচ্ছিস? দেখতেই তো পারতেছস যে আমি নিজেই হাঁটতে পারতেছি না, আবার বল তোরে ধরতে। পারলে তোদের মধ্যে কেউ একজন আমারে ধর। আরশির অবস্থা থেকে ফিক করে হেসে দিল মোহনা। বলল, তুইও বিয়ে কর, তাহলে তোরেও এইভাবে ধইরা নিয়ে যামু। আরশি নাক ফুলিয়ে বলল। শয়তানের দল, যা তো এখান থেকে। মোহনার মন হাসতে হাসতে আহিকে নিয়ে নিচে নেমে গেল। আরশি অসহায় চোখে ওদের যাওয়া দেখলো। কি সুন্দর শাড়ি পরে হাঁটছে ওরা, আর তার অবস্থা। আবির দ্রুত গিয়েছে মেয়ে পটানোর জন্য, এবার নাকি সে মিঙ্গেল হবেই। আর রাহুল আবিরের পিছে পিছে গিয়েছে তাকে হেল্প করবে বলে। আরশি আস্তে আস্তে পা টিপে টিপে আগাচ্ছে। তার মনে হচ্ছে তার পা দুটো শাড়ির মধ্যে আটকে গেছে, নাড়াতে পারছে না সে। কখন জানি ধুম করে পড়ে সে। বিয়ে বাড়িতে সবার সামনে পড়লে মানিজ্য তার থাকবে না। তার কোনো রকমের টেনে টেনে বাড়ির বাইরে আসলো আরশি। বাড়ির সামনের খোলা জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। আহিকে স্টেজে বসানো হয়েছে। সেও ধীর পায়ে স্টেজে গেল। একে একে সবাই হলুদ ছোঁয়ালো আহিকে। হলুদ ছোঁয়ানো শেষে আহি নিজের সব ফ্রেন্ডদের নিয়ে গ্রুপ ফটো তুলল। পুরো সময়টা জুড়ে ছেলে পক্ষ থেকে আসা একটা ছেলে খুব বিরক্ত করেছে আরশিকে। ছেলেটার নাম আসিফ। আসিফ একবার তার চোখের প্রশংসা করছে তো একবার তার চুলের। ছেলে পক্ষের সবাই হলুদ দিয়ে চলে গেলেও এই ছেলে যায়নি, আরশির আগে পিছে ঘুরছে। আহির শ্বশুর বাড়ির লোক বলে আরশিও কিছু বলতে পারেনি, তবে যতটুকু পারছে এড়িয়ে চলছে আসিফকে। আসিফের এসব কর্মকাণ্ড নজর এড়ায়নি আবরারের। সে তীক্ষ্ণ চোখে সবটা লক্ষ্য করেছে। একে তো শাড়ি, খোলা চুল, তার উপর আরো বড় আপদ হলো আসিফ নামে ছেলেটা। ফটো তোলা শেষ হতে স্টেজ থেকে নেমে বাগানের দিকে চলে আসলো আরশি। এখন অনেক সময় বাকি অনুষ্ঠান শেষ হতে, আর তার অবস্থা নাজেহাল। তাই বাগানে এসে বড় একটা শ্বাস টানলো সে। মুক্ত বাতাসের সাথে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকলো। এমন সময় চুলে টান পড়লো আরশির। চুলে টান পড়তেই আহ শব্দটা বেরিয়ে আসলো আরশির মুখ থেকে। পিছু ফিরতেই দেখলো আবরা তার চুল ধরে রেখেছে। এতদিন নাটক সিনেমাতে দেখেছে ছেলেরা মেয়েদের শাড়ির আঁচল ওড়না টেনে ধরে, আর আজ কিনা একটা ছেলে তার চুল টেনে ধরেছে। আরশি চমক কুচকে বলল, এসব কি এমপি সাহেব, আপনি আবার চুল ধরেছেন কেন? আরশির কথায় পাত্তা দিল না আবরার, পাল্টা প্রশ্ন করলো। মিস অদ্ভুত চোখওয়ালি, এটা কি আসল চুল নাকি নকল? অবাক হলো আরশি। এটা আবার কেমন প্রশ্ন? তার চুল কি নকল চুলের মতো দেখা যায়? সে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলো, এটা কি ধরনের প্রশ্ন? আমার চুল নকল কেন হতে যাবে? আপনার কেন মনে হলো আমার চুল নকল? দেখি আমার চুল ছাড়ুন, আমি এসব আজগবি কথা শুনতে মোটেও ইচ্ছুক নই। আরশি কথা শেষ করে আবরারের হাত থেকে নিজের চুলগুলো ছাড়িয়ে নিল। আবরার পাঞ্জাবির পকেটে হাত গুজে বলল, তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে। বাঁকা হেসে থেমে গেল আবরার। আরশি চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, আমার চুলগুলো দেখে কি মনে হচ্ছে? থেমে গেলেন কেন? আবরার আরশির দিকে ঝুঁকে এসে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তোমার চুল দেখে মনে হচ্ছে এগুলো শেওড়া গাছের পেতনির চুল। শোনুনি গল্প? শেওড়া গাছের পেতনিরা গাছের ডালে বসে নিজে লম্বা লম্বা চুল ঝুলিয়ে রাখে, মানুষদের ভয় দেখায়। তোমার চুলগুলো ঠিক সেই পেতনির মতো। তাই জিজ্ঞেস করলাম আসল চুল নাকি পেতনির কাছ থেকে ধার করে নিয়ে এসেছো। বাই দ্য ওয়ে, তোমার সবকিছুই তো পেতনির মতো। তুমি আবার পেতনির মতো। আবরারের কথাগুলো শুনে রাগে ফুঁসে উঠল আরশি। তার এত সুন্দর চুলকে অপমান করলো। তার চুল পেতনির চুলের মতো, তার সবকিছু পেতনির মতো। আরশির দাঁতে দাঁত চেপে আবরারকে বলল, আপনার বউ হবে পেতনি, তার চুল হবে পেতনির মতো, আর আপনি হবেন পেতনির জামাই, বুঝেছেন? আচ্ছা, এতগুলো দিন পর আরশিকে রাগাতে সফল হলো আবরার। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার।
আবরারকে হাসতে দেখে গা জ্বলে উঠল আরশির, আর কথা না বাড়িয়ে স্টেজের দিকে হাঁটা ধরলো। মিস অদ্ভুত চোখওয়ালি। আরশির পা জোড়া থমকে গেল আবরারের ডাকে। কি যেন ছিল আবরারের কণ্ঠে, যা আরশিকে আবরারের দিকে ফিরতে বাধ্য করলো। যেন কণ্ঠে গভীর অনুভূতি মিশিয়ে তাকে ডাকা হয়েছে, যেই ডাক অগ্রাহ্য করা আরশির পক্ষে সম্ভব হয়নি। আরশির ভাবনার মাঝে আবরার আরশির অতি নিকটে চলে আসলো, এতটাই নিকটে যে আবরারের গরম নিঃশ্বাস আরশির চোখে মুখে আশ্রে পড়ছে। নিভু নিভু হয়ে আসলো আরশির আখি জোড়া। সে নিভু নিভু চোখেই তাকিয়ে রইল আবরারের দিকে। আরশির কাছে মনে হলো আজ লোকটাকে বোধহয় একটু বেশিই সুন্দর লাগছে। আরশি মনে মনে নিজের বিরোধিতা করে বলল, না না না, আজ না, লোকটাকে তো প্রতিদিনই সুন্দর লাগে।